হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নাহিদ চলে এসেছি নতুন এক মুভির গল্প নিয়ে। কল্পনা করুন তো, আপনার হাতে হঠাৎ একটি জাদুর স্প্রে ক্যান চলে আর আপনার আঁকা ছবি হয়ে উঠল আপনার প্রিয় বন্ধু। আজকের মুভি ফক্সটার অ্যান্ড ম্যাক্স ঠিক এমনই এক অদ্ভুত রোবট কুকুর আর এক কিশোরের রোমাঞ্চকর কাহিনী, যেখানে এক সাধারণ ছেলে রাতারাতি হয়ে ওঠে এক অসীম সাহসী হিরো। চলুন আর এক সেকেন্ডও দেরি না করে এই রোমাঞ্চকর গল্পের গভীরে ঝাঁপ দেওয়া যাক। গল্পের শুরুতে ম্যাক্স নামের এক কিশোরকে দেখা যায়, যাকে তার মা বিদ্যালয়ের জন্য জাগিয়ে তুলছিলেন। ঘুম থেকে জেগেই ম্যাক্স তার মায়ের কাছে জানতে চায় তারা কবে একটি পোষা কুকুর বাড়িতে আনবে। উত্তরে তার মা সাফ জানিয়ে দেন যে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি বলেন যে ম্যাক্স নিজের ঘরটাই ঠিকমতো গোছাতে পারে না। নতুন কোনো কুকুর আনলে তার দেখভালের সব দায়িত্ব শেষ পর্যন্ত মায়ের ঘাড়েই পড়বে। যাই হোক, এরপর ম্যাক্স যখন বিদ্যালয়ে যায় এবং নিজের আসনের দিকে এগোচ্ছিল, তখন ডিন নামের এক সহপাঠী তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এই ডিন নামের ছেলেটি প্রায় কোনো কারণ ছাড়াই ম্যাক্সকে নানাভাবে হেনস্থা করত। অন্য একটি দৃশ্যে অ্যালেক্স নামের এক মেধাবী বিজ্ঞানী তার উদ্ভাবিত ন্যানোবটসের কার্যকারিতা প্রদর্শন করছিলেন। তিনি এমন ক্ষুদ্র রোবট তৈরি করেছেন যার ভেতরে অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিদ্যমান। তার এই উদ্ভাবন এতটাই চমৎকার ছিল যে খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য বড় অঙ্কের অর্থ সাহায্য পাওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ পরেই মাইরন নামের এক কুখ্যাত অপরাধী চক্রের নেতার কাছে এই ন্যানোবট তৈরির সংবাদটি পৌঁছে যায়। তার অনুসারীরা তাকে বোঝাতে থাকে যে এই প্রযুক্তিটি কবজা করতে পারলে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করাও তাদের জন্য মামুলি ব্যাপার হয়ে দাঁড়াবে। মাইরন অনুধাবন করতে পারছিল যে এই রোবটটি হাতে পেলে তাদের ক্ষমতা কতটা আকাশচুম্বী হবে। তাই সে কালক্ষেপণ না করে তার সবথেকে ভরসাযোগ্য সহযোগী গাইকোকে ডেকে পাঠায়। গাইকো ছিল তার দলের অত্যন্ত দক্ষ এক সদস্য, যাকে মাইরন এই বিশেষ অভিযানটি সফল করার দায়িত্ব দেয়। এদিকে রাত গভীর হতেই গাইকো সুকৌশলে ল্যাবে প্রবেশের জন্য সেই সুউচ্চ ভবনে চড়তে শুরু করে। নিজের কাছে থাকা অত্যাধুনিক সব যন্ত্রপাতির সাহায্যে সে খুব অনায়াসেই দেয়াল বেয়ে বিল্ডিং এর উপরে উঠে যায়। অত্যন্ত সতর্কতার সাথে জানালার কাঁচ সরিয়ে সে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে মাকড়সার মতো ছাদ বেয়ে এগিয়ে যেতে থাকে। নিরাপত্তার লেজার রশ্মি এড়ানোর জন্য সেখানে সে ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর সে সিসিটিভি ক্যামেরার ওপর একটি বিশেষ লেজার রশ্মি নিক্ষেপ করে, যাতে ক্যামেরার নড়াচড়া শনাক্ত করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এভাবেই শেষমেশ গাইকো সেই সংরক্ষিত স্থানে পৌঁছায় যেখানে ন্যানোবটগুলো রাখা ছিল। গাইকো যখনই তার যন্ত্রটি মূল মেশিনে যুক্ত করতে যাবে, ঠিক তখনই একজন প্রহরী সেখানে উপস্থিত হয়। প্রহরীকে দেখা মাত্রই গাইকো দ্রুত আত্মগোপন করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তেই যন্ত্রটি ন্যানোবটের ক্যান বের করে আনে ও সেই শব্দটি শোনে। প্রহরীর দৃষ্টি সেই দিকে চলে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে গাইকো প্রহরীর ওপর অতর্কিত হামলা চালিয়ে চম্পট দেয়। তবে এই ধস্তাধস্তির মাঝেই হঠাৎ করে বিপদের সংকেত বা অ্যালার্ম বেজে ওঠে। গাইকো ন্যানোবটের পাত্রটি নিয়ে রক্ষীদের হাত থেকে বাঁচতে ভবনের ভেতর দৌড়াতে থাকে। ঠিক সেই সময়ই ম্যাক্স গভীর রাতে তার সেই পরিচিত নির্জন স্থানে গিয়ে হাজির হয়। সেখানে সে সাধারণত গান শুনতে শুনতে দেয়ালের গায়ে ছবি আঁকতে পছন্দ করত। নিরাপত্তা রক্ষীদের তাড়া খেতে খেতে গাইকো একটি সেতুর ওপর চলে আসে। সেখানেই রক্ষীরা তাকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে, কিন্তু গাইকো অত্যন্ত চতুর হওয়ার কারণে দমে যায় না। সে একজনের চোখের ওপর টর্চের কড়া আলো ফেলে তাদের ওপর আক্রমণ শুরু করে। সে একাই দুজন সশস্ত্র রক্ষীর মোকাবিলা করছিল, কিন্তু এই ধস্তাধস্তির এক পর্যায়ে ন্যানোবটের সিলিন্ডারটি তার হাত ফসকে সেতুর নিচে পড়ে যায়। আর সেই নিচে তখন কে অবস্থান করছিল জানেন কি? হ্যাঁ, সে আর কেউ নয়, আমাদের কাহিনীর মূল নায়ক ম্যাক্স। নিচে থাকা ম্যাক্স সেই পড়ে যাওয়া সিলিন্ডারটি কুড়িয়ে পায়। সেটিকে দেখে তার মনে হয় এটি হয়তো সাধারণ কোনো রঙের স্প্রে ক্যান। প্রথমে সে কিছুটা বিস্মিত হয়, কারণ এমন অদ্ভুত ক্যান সে আগে কখনো দেখেনি। এদিকে সেতুর ওপর গাইকো দুই রক্ষীকে পরাস্ত করে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স তখন সেই সিলিন্ডারটি ব্যবহার করে দেয়ালে ছবি আঁকতে শুরু করে। ম্যাক্স অবাক হয়ে লক্ষ্য করে যে সে যা কল্পনা করছে তা নিজে থেকেই দেয়ালে ফুটে উঠছে। অল্প সময়ের মধ্যেই সিলিন্ডারের ভেতর থাকা সমস্ত উপাদান শেষ হয়ে যায়। আসলে সব ন্যানোবট সিলিন্ডার থেকে বেরিয়ে দেয়ালের গায়ে ছড়িয়ে পড়েছিল। কাজ শেষে ম্যাক্স খালি পাত্রটি সেখানেই ফেলে রেখে চলে যায়। ঠিক তখনই গাইকো সেই হারানো সিলিন্ডারের সন্ধানে সেখানে এসে উপস্থিত হয়। সে সেখান থেকে কেবল সেই শূন্য পাত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। সেটি
নিয়েই সে ম্যাক্সের পিছু পিছু সেই স্থান ত্যাগ করে। হঠাৎ করেই দেখা যায় ম্যাক্স দেয়ালে যে কুকুরের ছবি এঁকেছিল তা জীবন্ত হয়ে বেরিয়ে আসছে, কারণ সেগুলো আসলে কোনো সাধারণ রং ছিল না, বরং ছিল উন্নত ন্যানোবট। কিছুক্ষণ পর গাইকো সেই খালি সিলিন্ডারটি নিয়ে তার বস মাইরনের কাছে পৌঁছায়, কিন্তু মাইরন সেটি দেখে অত্যন্ত অবাক হয়ে যায়, কারণ পাত্রটি পুরোপুরি শূন্য ছিল। ততক্ষণে ম্যাক্স তার বাড়ির দিকে রওনা দিয়েছে, আর সেই রোবট কুকুরটি নিঃশব্দে তাকে অনুসরণ করে আসছিল। যাওয়ার পথে কুকুরটি অসাবধানতাবশত একটি ময়লার ঝুড়ি উল্টে ফেলে দেয়। শব্দ শুনে ম্যাক্স পেছনে তাকাতেই কুকুরটি অদৃশ্য হয়ে নিজেকে লুকিয়ে ফেলে। ম্যাক্স আতঙ্কিত হয়ে ভাবে যে হয়তো কোনো বিপজ্জনক ব্যক্তি তার পিছু নিয়েছে, তাই সে ভয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর পুলিশ তদন্তের উদ্দেশ্যে সেই গবেষণাগারে পৌঁছায়। বিজ্ঞানী অ্যালেক্স পুরো এলাকাটি পর্যবেক্ষণ করে চুরির ধরন বোঝার চেষ্টা করছিলেন। সেখানেই তার দেখা হয় তার সহযোগী স্কাইবার সাথে। স্কাইবা তাকে জানায় যে রক্ষীরা চোরটিকে ধরার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। চোরটি এতটাই ধূর্ত ছিল যে সবাইকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। একথা শুনে অ্যালেক্স ক্রুদ্ধ হয়ে বলেন যে ওই ন্যানোবটগুলো তার নিজের কঠোর পরিশ্রমে তৈরি। পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই, আমি নিজের চেষ্টাতেই সেগুলোকে খুঁজে বের করব। পরদিন ভোরে গাইকো পুনরায় সেই সেতুর নিকট ফিরে আসে যেখানে সে ম্যাক্সের করা অঙ্কনটি দেখেছিল। গাইকো মনে মনে ধারণা করছিল যে ওই শূন্য পাত্রটির সাথে নিশ্চিতভাবেই ম্যাক্সের কোনো যোগসূত্র আছে, তাই সে এখন গুরুত্বের সাথে ম্যাক্সকে তালাশ করতে শুরু করে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার দৃষ্টি দেয়ালের ওপর পড়ে। সেখানে সে গত রাতে আঁকা সেই কুকুরের ছবিটি আর দেখতে পায় না। এই দৃশ্য দেখে গাইকো নিজের ধারণার ব্যাপারে আরো নিশ্চিত হয়ে যায়। পরদিন সকালে ম্যাক্স যখন বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়, তখন সেই রোবট কুকুরটিও অদৃশ্য অবস্থায় তাকে অনুসরণ করতে থাকে। ঠিক সেই সময় ডিন এবং তার সঙ্গীরা এসে ম্যাক্সকে পুনরায় অহেতুক উত্ত্যক্ত করতে শুরু করে। তারা দলবদ্ধভাবে ম্যাক্সের হাতে সমস্ত জিনিসপত্র মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। নিরুপায় ম্যাক্স অত্যন্ত মন খারাপ করে নিজের ছড়িয়ে থাকা জিনিসগুলো কুড়াতে শুরু করে। হঠাৎ সে বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে তার পেন্সিল বক্সটি শূন্যে ভাসছে। সেটি সরাসরি গিয়ে ডিনের মাথায় আঘাত করে। আকস্মিক এই ঘটনায় ডিন রাগান্বিত হয়ে বন্ধুদের নিয়ে ম্যাক্সকে মারধর করতে ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য থাকা রোবট কুকুরটি ম্যাক্সকে রক্ষা করতে সামনে এগিয়ে আসে। সে ম্যাক্সের ব্যাগটি ধরে এমন ক্ষিপ্রতায় নড়াচড়া করছিল যেন ম্যাক্স নিজেই একজন কুশলী মার্শাল আর্টিস্ট। সেই কুকুরের সহায়তায় ম্যাক্স রীতিমতো এক মারকুটে নায়কের মতো একে একে তিনজনকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এই অভাবনীয় লড়াইয়ের দৃশ্যটি বেশ দূর থেকে সোনিয়া প্রত্যক্ষ করছিল। ম্যাক্সকে এমন সাহসিকতার সাথে লড়াই করতে দেখে সে দারুণভাবে অভিভূত হয়ে পড়ে। এটি ম্যাক্সের জন্য যেন এক ঢিলে দুই পাখি মারার মতো একটি সুযোগ হয়ে দাঁড়ায়, কারণ আমাদের এই ছোট ম্যাক্স মনে মনে সোনিয়াকে অত্যন্ত পছন্দ করত। অন্যদিকে গবেষণাগারে বসে অ্যালেক্স সিসিটিভি ক্যামেরার ধারণকৃত দৃশ্যগুলো পরীক্ষা করছিল। গাইকোর অসাধারণ যুদ্ধ কৌশল দেখে সে মন্তব্য করে যে এই ছেলেটিকে তার নিরাপত্তা প্রদান করা উচিত। এরপর সে একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করে যার মাধ্যমে সে ছড়িয়ে থাকা ন্যানোবটগুলোকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হবে। কিছুক্ষণ পর ম্যাক্স একটি বইয়ের দোকানে প্রবেশ করে, কিন্তু সে তখনও একেবারে জানত না যে সেই রোবট কুকুরটি তার পিছু ছাড়েনি। পকেটে হাত দিয়ে ম্যাক্স উপলব্ধি করে যে তার কাছে কোনো কিছু ক্রয় করার মতো অর্থ নেই। ঠিক তখনই বিক্রেতা তাকে জিজ্ঞাসা করে যে সে যেসব জিনিস হাতে নিয়েছে সেগুলোর মূল্য পরিশোধের টাকা তার কাছে আছে কিনা। ম্যাক্সের সাথে কর্কশ স্বরে কথা বলায় সেই কুকুরটি দোকানের একটি মার্বেলের প্যাকেট ছিঁড়ে ফেলে। বিক্রেতা পা পিছলে সজোরে নিচে পড়ে যান। এই দৃশ্য দেখে ম্যাক্স কালক্ষেপণ না করে সেখান থেকে দৌড়ে পালায়। দোকানদার মনে করে যে এটি নিশ্চয়ই ম্যাক্সেরই কোনো দুষ্টুমি, তাই সে ক্ষিপ্ত হয়ে তার পেছনে ধাওয়া করে, কিন্তু সেই সময় কুকুরটি কৌশলে তার পরিধেয় প্যান্টটি খুলে দেয়। এদিকে নিজের হারানো ন্যানোবটগুলো খুঁজতে থাকা অ্যালেক্স জানতে পারে যে সেগুলো ওই নির্দিষ্ট এলাকাতেই অবস্থান করছে। সে কারণে সে দ্রুত সেই দোকানটিতে গিয়ে উপস্থিত হয়, কারণ সেখান থেকেই সবথেকে শক্তিশালী তরঙ্গ সংকেত পাওয়া যাচ্ছিল। দোকানে পৌঁছে সে মালিকের কাছে সিসিটিভি ফুটেজ দেখার অনুমতি চায়, কিন্তু বিপর্যস্ত দোকানদার তাকে সাপ জানিয়ে দেয় যে পুলিশ না হলে যেন তাকে বিরক্ত না করা হয়। অ্যালেক্স ছিল অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন একজন বিজ্ঞানী, তাই সে তার হাতে থাকা স্মার্ট ব্রেসলেটের মাধ্যমে গোপনে সমস্ত ভিডিও তথ্য নিজের কাছে নিয়ে নেয়। এরপর ম্যাক্স পূর্ববর্তী রাতে সেই সেতুর নিচে পুনরায় ফিরে যায়। সে দেয়ালে লক্ষ্য করে যে গত রাতে করা তার সেই অঙ্কনটি সেখানে নেই। ঠিক তখনই হঠাৎ সেই রোবট কুকুরটি তার চোখের সামনে এসে মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। ম্যাক্স তাকে দেখে ভীষণ আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে যায়। রোবটটি তখন ম্যাক্সকে পর্যবেক্ষণ করে প্রশ্ন করে যে সে ভয় পাচ্ছে কি না। সে অভয় দিয়ে বলে যে ভয়ের কিছু নেই এবং সে
কেবল তার সাহায্যের জন্যই এখানে এসেছে। সে আরো বলে যে ম্যাক্সের কোনো সমস্যা হলে যেন তাকে নিঃসংকোচে জানানো হয়, কিন্তু বেচারা ম্যাক্স ভয়ে অস্থির হয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ রক্ত মাংসের কোনো কুকুরকে কি কখনো কথা বলতে দেখা যায়? আমি ব্যক্তিগতভাবে এমন ঘটনা আগে কখনো প্রত্যক্ষ করিনি। যাই হোক, ম্যাক্স কোনোভাবে নিজের ঘরে পৌঁছে বিছানায় শুয়ে অবাক হয়ে ভাবতে থাকে। সে মনে মনে বলে যে কি অদ্ভুত এক কুকুরের পাল্লায় সে পড়েছিল এবং ভাগ্যিস সে বেঁচে ফিরেছে। কিন্তু সে মোটেও জানতো না যে সেই কুকুরটি তখন তার ঘরের ভেতরেই অবস্থান করছিল। কুকুরটি তাকে পরিষ্কার করে জানায় যে সে আসলে অসংখ্য ক্ষুদ্র ন্যানোবট দিয়ে গঠিত একটি যন্ত্র। সে এখন তার প্রভুকে সাহায্য করার জন্য যে কোনো কাজ করতে সক্ষম। ম্যাক্স তখন বিস্মিত হয়ে জানতে চায় যে তাকে কেন মালিক বলে সম্বোধন করা হচ্ছে। কুকুরটি প্রতিউত্তরে জানায় যে ওই বিশেষ সিলিন্ডারের স্প্রে দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। ম্যাক্স তখন উপলব্ধি করতে পারে যে এই কুকুরটি আজ বিদ্যালয়ে তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। সে কুকুরটিকে কিছুটা তিরস্কার করে বলে যে সে তো নিজের মতো বেশ ভালোই জীবন কাটাচ্ছিল, এখন ওই অবাধ্য ছেলেগুলো তাকে সামনে পেলেই হয়তো মারধর করবে। পরবর্তীতে ম্যাক্স তার কম্পিউটারটি চালু করে দেখতে পায় যে শহরে বড় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিজয়ী হতে পারলে একটি বিশেষ কোর্সে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ মিলবে। ম্যাক্স একবার ভাবলো সে প্রতিযোগিতায় অংশ নেবে, কিন্তু পরক্ষণেই হতাশ হয়ে পিছিয়ে আসে। তার মনে হচ্ছিল এত বড় সব শিল্পীদের ভিড়ে সে নিজেকে প্রমাণ করতে পারবে না। অন্যদিকে গাড়িতে বসে বিজ্ঞানী অ্যালেক্স নিরাপত্তার ভিডিও ফুটেজগুলো পুনরায় পর্যবেক্ষণ করছিল। হঠাৎ তার যন্ত্রে আবারও সংকেত আসে যে ন্যানোবটগুলো নতুন কিছু করার চেষ্টা করছে। আসলে সেই রোবট কুকুরটি ম্যাক্সের আঁকা সব ছবিগুলো স্ক্যান করে ফেলছিল। সে প্রতিযোগিতার ওয়েবসাইটে ম্যাক্সের নাম দিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করে দিচ্ছিল। পরদিন আমরা দেখতে পাই যে গাইকো আবারও সেই সেতুর নিচে ফিরে এসেছে। সে আশেপাশের মানুষের কাছে খোঁজ নিতে থাকে যে সোনালী চুলের সেই কিশোরটিকে কেউ চেনে কিনা, যে ছেলেটি প্রায় এই নির্জন স্থানে বসে ছবি আঁকত। তার সন্ধান সে করছিল, কিন্তু উপস্থিত সাধারণ মানুষের কেউই ম্যাক্সের ব্যাপারে কোনো তথ্য দিতে পারল না। এদিকে নিজের বাড়িতে ম্যাক্স তার নতুন রোবট বন্ধুর সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছিল। কুকুরটি তাকে আশ্বস্ত করে যে সে চাইলে নিজের আসল পরিচয় গোপন রাখতে পারে। প্রয়োজন বোধে সে একদম সাধারণ একটি কুকুরের রূপ ধারণ করতে সক্ষম। এরপর ম্যাক্স তাকে নিয়ে একটি উদ্যানে ঘুরতে বের হয়। সে কুকুরটিকে জনসমক্ষে কথা বলতে নিষেধ করে দেয়, কারণ পথচারীরা যদি একটি কুকুরকে কথা বলতে দেখে তবে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। ঝামেলা এড়াতে কুকুরটি ম্যাক্সকে একটি ছোট শ্রবণ যন্ত্র বা এয়ারবাড প্রদান করে। এর মাধ্যমে তারা গোপনে একে অপরের সাথে কথা বলতে পারবে এবং অন্য কেউ তা শুনতে পাবে না। ঠিক সেই মুহূর্তে বিজ্ঞানী অ্যালেক্সও সেই উদ্যানে এসে উপস্থিত হয়। অ্যালেক্স দূর থেকে লক্ষ্য করেই বুঝে যায় যে এই প্রাণীটি তার হারানো ন্যানোবট। তাই সে দেরি না করে দূর থেকে কুকুরটির গতিবিধির ভিডিও ধারণ করতে শুরু করে। ম্যাক্স যখন কুকুরটিকে নিয়ে হাঁটছিল তখন সোনিয়াও সেখানে আকস্মিকভাবে চলে আসে। সোনিয়া কুকুরটিকে আদর করতে করতে তার নাম জানতে চায়। ম্যাক্স তাৎক্ষণিকভাবে উত্তর দেয় যে তার নাম হলো ফক্সটার। তারা যখন গল্প করছিল ঠিক তখনই সোনিয়ার বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায়। যাওয়ার আগে সে ম্যাক্সকে জানায় যে তারা সবাই মিলে শিল্প উৎসবে যাচ্ছে। সোনিয়া সেখান থেকে প্রস্থান করতেই ফক্সটার ম্যাক্সকে নিয়ে মজা করা শুরু করে। সে বলে যে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথেই তোমার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে গেল কেন? ম্যাক্স তখন তাকে বুঝিয়ে বলে যে সোনিয়ার ইতিমধ্যে একজন প্রেমিক রয়েছে, আর সেই ব্যক্তিটি অন্য কেউ নয় বরং সেই দুষ্টু ছেলে ডিন, যে স্কুলে ম্যাক্সকে হেনস্থা করত। অন্যদিকে অ্যালেক্স গাড়িতে বসে তাদের অনুসরণ করছিল এবং সব কথা আড়ি পেতে শুনছিল। সে মনে মনে পরিকল্পনা করছিল যে এখনই ফক্সটারকে নিষ্ক্রিয় করে দেওয়া প্রয়োজন। সে তার হাতে থাকা যন্ত্রের সাহায্যে ন্যানোবটগুলোকে বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু ফক্সটার অত্যন্ত বুদ্ধিমান হওয়ায় দ্রুত সেই তরঙ্গ সংকেত ধরে ফেলে। সে ম্যাক্সকে সতর্ক করে দেয় যে কেউ একজন তাদের ওপর নজর রাখছে। ম্যাক্স এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না এবং কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অ্যালেক্স বুঝতে পারে যে কাজটা অতটা সহজ হবে না, কারণ রোবটটি বেশ উন্নত। সে সুযোগের অপেক্ষায় থাকে যাতে জনসম্মুখে কোনো ঝামেলা ছাড়াই রোবটটিকে কবজা করা যায়। তবে এর পরপরই আকস্মিক তার মাথায় একটি চমৎকার বুদ্ধি খেলে যায়। সে মনে মনে স্থির করে যে এই বিষয়টিকে একটি পরীক্ষামূলক পদ্ধতির মতো চলতে দেওয়া যেতে পারে। এর ফলে বোঝা সম্ভব হবে যে বাস্তব জীবনে এই যন্ত্রগুলো মানুষের কতটা উপকারে আসে। অপরদিকে গাইকো তখনও হন্যে হয়ে খুঁজেও ম্যাক্সের কোনো হদিশ পাচ্ছিল না। পাশাপাশি তার দলনেতা মাইরনের পক্ষ থেকেও কাজ শেষ করার চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। পরবর্তীতে ফক্সটার সেই শিল্প উৎসবে যাওয়ার জন্য ম্যাক্সকে বিশেষভাবে উৎসাহিত করে। ফক্সটার ম্যাক্সকে বুঝিয়ে বলে যে সোনিয়া ইচ্ছে করেই তাকে সেই স্থানের কথা জানিয়ে গিয়েছে যাতে করে ম্যাক্স সেখানে উপস্থিত হয়। রোবট বন্ধুর কথা শুনে ম্যাক্সের মনেও নতুন করে আশার আলো সঞ্চারিত হয়। তাই সে শেষ পর্যন্ত সেই উৎসবে যোগ দিতে সম্মত হয়। সেখানে পৌঁছে ফক্সটার জনসমুদ্রের মাঝখান থেকে সোনিয়াকে খুঁজে বের করে ফেলে। ম্যাক্স লক্ষ্য করে যে ডিনো সেই অনুষ্ঠানে উপস্থিত আছে এবং সে একটি নৃত্য প্রতিযোগিতায়
অংশ নিয়েছে। যখন ম্যাক্স দেখে যে ডিন বিজয়ী হচ্ছে এবং সোনিয়া তার জন্য উল্লাস করছে, তখন তার মন ভেঙে যায়। সে অভিমানে সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নেয়, কিন্তু ফক্সটার তাকে বাধা প্রদান করে এবং সেই মেয়েটিকে মুগ্ধ করার জন্য একটি বুদ্ধি দেয়। সে ম্যাক্সকে তার সাথে আসার জন্য অনুরোধ করে। এরপর তারা দুজন মিলে একটি বিশাল গুদামের ভেতরে প্রবেশ করে। ফক্সটার নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ম্যাক্সের পোশাক এবং চুলের ধরন সম্পূর্ণ বদলে দেয়। এমনকি সে কিছু ন্যানোবট ম্যাক্সের শরীরে প্রবেশ করিয়ে দেয়, যাতে সে ম্যাক্সের শারীরিক অঙ্গভঙ্গি কিছুটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। এই নতুন এবং আধুনিক সাজে ম্যাক্স একটি উঁচু দেয়ালে চড়ে অদ্ভুত সব কসরত দেখাতে শুরু করে। একই সাথে সে তার স্প্রে ক্যান দিয়ে দেয়ালের গায়ে একটি বিশাল চিত্র অঙ্কন করতে থাকে। শুরুতে উপস্থিত দর্শকদের কেউই ঠিক বুঝতে পারছিল না যে সে আসলে কি আঁকছে, তবে তার আঁকার অসাধারণ ভঙ্গি দেখে সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। ম্যাক্সও বেশ সাবলীলভাবে এবং দক্ষতার সাথে তার চিত্রকর্মটি শেষ করে। সোনিয়া সেটি দেখে বুঝতে পারে যে দেয়ালে আসলে তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর গাইকো সেই উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। সে ম্যাক্সের করা সেই ছবির পাশের স্বাক্ষরটি ডিনকে দেখিয়ে তার পরিচয় জানতে চায়। ডিন আগে থেকেই ম্যাক্সের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়েছিল, তাই সে নির্দ্বিধায় ম্যাক্সের ব্যাপারে যাবতীয় তথ্য গাইকোকে দিয়ে দেয়। এদিকে সোনিয়া সেই দেয়াল চিত্রটি দেখে ম্যাক্সকে জিজ্ঞেস করে সেটি তারই কাজ কিনা। ম্যাক্স কিছুটা লজ্জা পেয়ে ইতিবাচক উত্তর দেয়। এ কথা শুনে সোনিয়া অত্যন্ত আনন্দিত হয়ে তাকে জড়িয়ে ধরে। ম্যাক্স মনে মনে ভাবে যে আজকের দিনটি সত্যিই তার জন্য খুব ভালো কেটেছে। বাড়ি ফেরার পথে ম্যাক্স ফক্সটারকে অদৃশ্য হয়ে যাওয়ার নির্দেশ দেয়, কারণ তার মা বাড়িতে কোনো ধরনের পোষা প্রাণী রাখা একেবারেই পছন্দ করেন না, কিন্তু সে তখনও একেবারে জানতো না। গাইকো তীক্ষ্ণ নজরে তাকে পর্যবেক্ষণ করছে। গাইকো সচক্ষে দেখে ফেলে যে ফক্সটার জাদুর মতো নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। ম্যাক্স ঘরে প্রবেশ করেই তার বাবা মাকে তর্কে লিপ্ত থাকতে দেখে। কথা প্রসঙ্গে সে জেনে ফেলে যে তারা খুব শীঘ্রই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। এই খবরটি শুনে ম্যাক্স প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ে, কারণ আজকেই সে তার প্রিয় মানুষের সান্নিধ্য পেয়েছে এবং এখনই তাকে চলে যেতে হবে। ম্যাক্স রেগে গিয়ে তার বাবা মাকে জানিয়ে দেয় যে তারা যেতে চাইলে যেতে পারে, কিন্তু সে কোথাও যাবে না। এই কথা বলে সে দ্রুত বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে যায়। তাকে শান্ত করার জন্য তার বাবাও তার পিছু পিছু ছুটতে থাকেন। এই পুরো দৃশ্যটি বিজ্ঞানী অ্যালেক্স এবং গাইকো দূর থেকে লক্ষ্য করছিল। গাইকো সেখান থেকে ফক্সটারের শরীর থেকে ঝরে পড়া কিছু ন্যানোবট সংগ্রহ করে নেয়। আসলে ওগুলো ছিল পরিত্যক্ত বর্জ্য বা ন্যানোবটসের অবশিষ্টাংশ। ম্যাক্স তখনও তার বাবার ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জন্য দ্রুত বেগে দৌড়াচ্ছিল। সে ক্ষিপ্রতার সাথে রাস্তা পার হয়ে যায়। তার বাবাও তাকে থামানোর জন্য পেছন পেছন ছুটতে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ একটি চলন্ত গাড়ি এসে তার বাবাকে সজোরে ধাক্কা দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে ম্যাক্সের মা আর্তনাদ করে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। মায়ের সেই করুণ চিৎকার শুনে ম্যাক্স পেছনে ফিরে তাকায় এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। অ্যালেক্স তখন ফক্সটারের নির্লিপ্ততা দেখে বেশ অবাক হয়েছিল, কারণ সে জানতো যে ফক্সটার চাইলে খুব সহজেই এই দুর্ঘটনাটি রুখে দিতে পারত। কিছুক্ষণ পর গাইকো সেই সংগৃহীত ন্যানোবটগুলো নিয়ে মাইরনের আস্তানায় পৌঁছায়। রোবট কুকুরের সেই অবশিষ্টাংশ দেখে মাইরন অত্যন্ত আনন্দিত হয়। সে পরিকল্পনা করতে থাকে যে এগুলো নিয়ে গবেষণা করে আরো নতুন ন্যানোবট তৈরি করবে। অন্যদিকে হাসপাতালের বারান্দায় ম্যাক্স এবং তার মা দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিল। চিকিৎসক এসে আশ্বস্ত করেন যে তার বাবা এখন বিপদমুক্ত, তবে তাকে সুস্থ হওয়ার জন্য আরো কয়েকদিন হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে। এ কথা শুনে ম্যাক্স বাইরে এসে ফক্সটারের সাথে দেখা করে। সে ক্ষোভের সাথে প্রশ্ন করে যে কেন সে তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো না। ফক্সটার উত্তরে জানায় যে ম্যাক্সই তার একমাত্র অধিপতি। সে কেবল তার মালিকের নির্দেশ মতো তার পেছনেই অবস্থান করছিল। ম্যাক্স যেহেতু তার পরিবার থেকে দূরে পালাচ্ছিল, তাই তাদের মাঝে আসা সে সমীচীন মনে করেনি। এই যুক্তি শুনে ম্যাক্স আরো বেশি রাগান্বিত হয়ে পড়ে। সে কান থেকে ফক্সটারের দেওয়া সেই শ্রবণ যন্ত্রটি খুলে তাকে ফিরিয়ে দেয়। সে সাফ জানিয়ে দেয় যে আজ থেকে সে আর তার মালিক নয়। ম্যাক্সের এমন কঠোর কথা শুনে ফক্সটার মনে মনে খুব আঘাত পায়। সে অভিমানে নিজেকে পুরোপুরি অদৃশ্য করে ফেলে। অন্যদিকে মাইরন তখন তার বিজ্ঞানীদের ওপর চাপ সৃষ্টি করছিল যাতে তারা একই রকম প্রযুক্তি তৈরি করে। এরপর সে গাইকোকে নির্দেশ দেয় ওই কিশোরটিকে ধরে তার সামনে নিয়ে আসতে। গাইকো প্রতিবাদ করে বলে যে ওই ছেলেটির আসলে কোনো অপরাধ নেই। সে তো নিজেও জানে না যে এই অত্যাধুনিক রোবটটি তার কাছে কিভাবে এলো। কিন্তু মাইরন কোনো যুক্তি বা কথা শুনতেই রাজি ছিল না। গাইকো বিরক্ত হয়ে কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে যায়। প্রকৃতপক্ষে সে ভেতর থেকে অতটা মন্দ মানুষ ছিল না। মাইরন তখন তার অন্য এক সহযোগী ইগরকে একই
একই কাজে নিযুক্ত করে। হাসপাতালে ম্যাক্স খবর পায় যে তার বাবার জ্ঞান ফিরে এসেছে। তার বাবা তাকে বুঝিয়ে বলেন যে তারা এখন আর শহর পরিবর্তন করবে না। তিনি আরো বলেন যে ম্যাক্স যেন ভবিষ্যতে এভাবে জেদ করে পালিয়ে না যায়। ম্যাক্স বাইরে এসে দেখে যে ফক্সটার তখনও অনুগতভাবে তার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স তখন তার কাছে গিয়ে বলে যে যা ঘটে গেছে তা ভুলে যাওয়াই শ্রেয়। তবে সে তাকে মনে করিয়ে দেয় যে মানুষের জীবন রক্ষা করা সবসময় বেশি জরুরি। তাদের কথা শেষ হতে না হতেই সোনিয়া সেখানে উপস্থিত হয়। সে মূলত ম্যাক্সের বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিল। ম্যাক্স যখন ডিনের সাথে তার সম্পর্কের কথা জানতে চায় তখন সোনিয়া প্রকৃত সত্য প্রকাশ করে। সে জানায় যে সে আসলে ডিনের প্রেমিকা নয়। যাই হোক, তারা যখন গল্প করছিল তখন হঠাৎ একজন লোক হাসপাতালের সামনে গাড়ি পার্ক করে। ম্যাক্স তাকে বাধা দিয়ে বলে যে এটি হাসপাতালের জরুরি প্রবেশপথ, কিন্তু লোকটা ম্যাক্সের কথাকে কোনো পাত্তাই দেয় না। ঠিক তখনই সোনিয়াকে মুগ্ধ করার জন্য ফক্সটারের মাথায় একটি বুদ্ধি আসে। সে অতি গোপনে গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ম্যাক্সের কানে এয়ারবাডটি লাগিয়ে দেয়। সে ম্যাক্সকে দ্রুত তার বান্ধবীকে নিয়ে গাড়িতে বসতে প্ররোচনা দেয়। ম্যাক্সও ফক্সটারের পরিকল্পনা অনুযায়ী সেই বিলাসবহুল গাড়িটি চালিয়ে সেখান থেকে রওনা হয়। অল্প সময়ের মধ্যেই গাইকো এবং ইগর তাদের অনুসরণ করতে শুরু করে। তাদের এমন সন্দেহজনক আচরণ দেখে বিজ্ঞানী অ্যালেক্সও তাদের পিছু নেয়। গাড়ি চালানোর সময় ম্যাক্স কৌতুকবশত ডিন ও তার বন্ধুদের ওপর জল ছিটিয়ে দেয়। তারা মনের আনন্দে গাড়িটি চালাচ্ছিল এবং আনন্দ করছিল, কিন্তু তারা জানতো না যে দুজন বিপজ্জনক ব্যক্তি তাদের পেছনে লেগেছে। অ্যালেক্স ইগরের গাড়ির নম্বর থেকে জানতে পারে যে সে একজন আন্তর্জাতিক পলাতক অপরাধী। এই তথ্যটি জানতে পেরে অ্যালেক্স মনে মনে বেশ ভীত হয়ে পড়ে। এরপর সে তার কাছে থাকা বিশেষ পালস গানটি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু গুলি বর্ষণের ঠিক পূর্ব মুহূর্তে তার হাতের নিশানা সামান্য নড়ে যায়। এর ফলে চৌম্বকীয় তরঙ্গটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সামনে চলে যায়, যার কারণে গাইকোর মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ম্যাক্স ও সোনিয়ার বহনকারী গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়। ম্যাক্স তখন উদ্বিগ্ন হয়ে সোনিয়াকে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করে। পরক্ষণেই সে ফক্সটারের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার করে তাকে তিরস্কার করতে থাকে। সে রাগের মাথায় জানতে চায় যে এমনভাবে কে গাড়ি চালায় এবং তাকে চালকের অনুমতিপত্র কে দিয়েছে। ম্যাক্সকে এভাবে শূন্যে কথা বলতে দেখে সোনিয়া বেশ আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক সেই সময় ইগর ছদ্মবেশে পুলিশ সেজে তাদের সামনে উপস্থিত হয় এবং তাদের দুজনকে সাথে করে নিয়ে যায়। অপরদিকে বিজ্ঞানী অ্যালেক্স ফক্সটারকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কারণ সেই শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গের প্রভাবে রোবটটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। কথা প্রসঙ্গে ফক্সটার জানতে পারে যে এই বিজ্ঞানী অ্যালেক্সই তাকে নির্মাণ করেছেন। তখন সে বিজ্ঞানীকে অনুরোধ করে যে যেভাবেই হোক এখন ম্যাক্সকে উদ্ধার করতে হবে। ফক্সটার আরও জানায় যে ম্যাক্সের কানে এখনো তার দেওয়া সেই শ্রবণ যন্ত্রটি লাগানো রয়েছে। এর ফলে তারা খুব সহজেই তার বর্তমান অবস্থান শনাক্ত করতে সক্ষম হবে। অন্যদিকে গাইকো নিরপরাধ ছোট বাচ্চাদের জীবন সংকটে ফেলতে মোটেও ইচ্ছুক ছিল না, তাই সে একাই গিয়ে ম্যাক্স ও সোনিয়াকে উদ্ধার করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে মাইরন তখন ম্যাক্স ও সোনিয়াকে ফক্সটারের ব্যাপারে নানা রকম জিজ্ঞাসাবাদ করছিল। ম্যাক্স সময়ক্ষেপণ করার উদ্দেশ্যে তাদের কাছে একের পর এক মিথ্যা বলতে থাকে। পরিশেষে ইগর তাদের দুজনকে একটি কক্ষে বন্দী করে ফেলে। সে ম্যাক্সের কান থেকে সেই শ্রবণ যন্ত্রটি কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এর ফলে ইগর তখন অ্যালেক্স ও ফক্সটারের মধ্যকার যাবতীয় গোপন আলাপ শুনতে পাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই ফক্সটার গাইকোর সহায়তায় অদৃশ্য হয়ে মাইরনের গোপন আস্তানায় প্রবেশ করে, কিন্তু সে জানতো না বাইরে ইগর ইতিমধ্যে বিজ্ঞানী অ্যালেক্সকেও বন্দী করে ফেলেছে। তারা খুঁজতে খুঁজতে সেই স্থানে পৌঁছায় যেখানে ম্যাক্স ও সোনিয়াকে আটকে রাখা হয়েছিল। ইগর তখন পাহারাদারদের নির্দেশ দেয় সেই যান্ত্রিক কুকুরটিকে কবজা করার জন্য, কিন্তু ফক্সটার তার বিশেষ শক্তি প্রয়োগ করে তাদের সবার সাথে লড়াই শুরু করে দেয়। গাইকো এই অসম লড়াইয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করছিল। অবশেষে ফক্সটার তিনজন পাহারাদারকে শ্রীঘরে বন্দী করে ম্যাক্স ও সোনিয়াকে মুক্ত করে আনে। সবাই যখন সেখান থেকে পলায়নের চেষ্টা করছিল ঠিক তখনই একটি টিউবের ভেতর ফক্সটার আটকা পড়ে যায়। মাইরন অত্যন্ত চাতুর্যের সাথে তাকে সেই আবদ্ধ প্রকোষ্ঠে বন্দী করে ফেলে। এর পরপরই দলের বাকি সদস্যরাও শত্রুর হাতে ধরা পড়ে যায়। মাইরন তখন সোনিয়াকে ভবন থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেয়। সে বিজ্ঞানী অ্যালেক্সকে নির্দেশ দেয় তার ন্যানোবট কুকুরটিকে পুনরায় নতুন প্রোগ্রামে সাজিয়ে দিতে, যাতে করে সে নিজের হীন স্বার্থে এই শক্তিশালী যন্ত্রটিকে ব্যবহার করতে পারে। অন্য কোনো বিকল্প পথ না পেয়ে অবশেষে অ্যালেক্স তার কথায় সায় দেয়। তবে কাজ শুরু করার ঠিক আগে
আগে সে ইশারায় গাইকোর কাছে সাহায্য প্রার্থনা করে। গবেষণাগারে পৌঁছে অ্যালেক্স মাইরনকে জিজ্ঞাসা করে সে এই রোবট দিয়ে ঠিক কী ধরনের কাজ করাতে চায়। সে জানায় যে লক্ষ্য অনুযায়ী সে রোবটটির প্রোগ্রাম পরিবর্তন করে দেবে। এই সুযোগে গাইকো তার মুঠোফোনের মাধ্যমে যাবতীয় ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করে, যাতে পরবর্তীতে মাইরনের অপরাধের বিরুদ্ধে তাদের কাছে অকাট্য প্রমাণ থাকে। অ্যালেক্স তখন বুদ্ধি খাটিয়ে বলে যে প্রোগ্রামটি সম্পন্ন করতে হলে টিউবটি অবশ্যই খুলতে হবে। যেই মাত্র টিউবটি উন্মুক্ত করা হয়, গাইকো একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ কক্ষে আঘাত করে। সাথে সাথে ফক্সটার তীব্র গতিতে সব অপরাধীদের ওপর আক্রমণ শুরু করে দেয়। সে একাই লড়াই করে একে সকল অপরাধীকে বন্দী করে ফেলে। এরপর ফক্সটার ম্যাক্সের কাছে গিয়ে তাকে পুনরায় ন্যানোবটে রূপান্তরিত করার আদেশ দিতে বলে, কারণ সে কোনোভাবেই মাইরনের মতো অসৎ ব্যক্তির হয়ে কাজ করতে ইচ্ছুক ছিল না। যেহেতু ম্যাক্সের আঁকা ছবি থেকেই ফক্সটার এই রূপ পেয়েছিল, তাই কেবল তার নির্দেশেই সে আদি অবস্থায় ফিরতে পারবে। এর অর্থ হলো সে পুনরায় তার মূল ন্যানোবট কণার রূপ ধারণ করবে। অবশেষে অন্য কোনো উপায় না দেখে ম্যাক্স অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ফক্সটারকে অদৃশ্য হওয়ার নির্দেশ দেয়। বিদায় নেওয়ার আগে ফক্সটার তাকে কথা দেয় যে সে সব সময় তার ছায়ার মতোই সাথে থাকবে। এরপর মুহূর্তের মধ্যেই সে হাজার হাজার ক্ষুদ্র ন্যানোবট কণায় পরিণত হয়ে যায়। ফক্সটারকে চিরতরে হারিয়ে ফেলেছে দেখে মাইরন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গাইকোকে আঘাত করে অচেতন করে ফেলে। সে সোনিয়াকে জিম্মি করে দ্রুত ভবনের ছাদে চলে যায়। সেখানে মাইরনকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার আগে থেকেই অপেক্ষা করছিল। হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে সে সোনিয়াকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঠিক সেই সংকটাপন্ন সময়ে ফক্সটারের সমস্ত ন্যানোবট কণাগুলো ম্যাক্সের শরীরের ভেতর প্রবেশ করতে শুরু করে। ম্যাক্স তখন নিজের মনের ভেতর ফক্সটারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। ফক্সটার তাকে সাহসের সাথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছিল। উৎসাহ পেয়ে ম্যাক্স কালক্ষেপণ না করে মাইরনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সোনিয়ার আর্তচিৎকার শুনে সে বুঝতে পারে যে এই যুদ্ধ তাকে দ্রুত শেষ করতে হবে। মাইরন তাকে লক্ষ্য করে একটি বিশাল পাথর ছুঁড়ে মারে, কিন্তু ম্যাক্স অসাধ্য সাধন করে সেটি এক হাত দিয়েই আটকে দেয়। সে একটি শক্তিশালী ঘুষি মেরে মাইরনকে ধরাশায়ী করে ফেলে। এরপর সে অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে সোনিয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। মাইরনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর অ্যালেক্স তার সমস্ত ন্যানোবট পুনরায় সংগ্রহ করে পাত্রে ভরে ফেলে। সবশেষে সে গাইকোকে তার নিরাপত্তা বিভাগের প্রধান হওয়ার প্রস্তাব দেয়। গাইকো সানন্দে তার এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে। পরদিন সকালে ম্যাক্স একটি চিঠির মাধ্যমে জানতে পারে যে সে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই খুশির সংবাদে তার বাবা মা তাকে একটি বিশেষ উপহার প্রদান করেন। সেটি ছিল একটি ছোট্ট জীবন্ত কুকুর ছানা, যা দেখতে হুবহু ফক্সটারের মতো। আর এভাবেই আমাদের আজকের কাহিনীর পরিসমাপ্তি ঘটে। তবে বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ফক্সটার হয়তো যান্ত্রিক কণা দিয়ে তৈরি একটি রোবট ছিল। তা সত্ত্বেও সে ম্যাক্সের জীবনে এমন কিছু অনুভূতি এনে দিয়েছিল যা ছিল শতভাগ খাঁটি। সে ম্যাক্সকে তার হারানো সাহস, আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল। এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে প্রকৃত বন্ধুত্ব কোনো দেহ বা প্রযুক্তির ওপর নির্ভর করে না। আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ছোট এই চ্যানেলটিকে বড় করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।